আসসালামু আলাইকুম। করাইল নামে একটা জায়গা আছে মহাখালী ওয়ারলেস গেটের ঠিক পাশেই করাইল, যেটাকে করাইল বস্তি বললে অনেকে চেনে। আসলে বস্তি বলা ঠিক না, এখানে বহু মানুষের বসবাস, ঘনবসতি সবই পাওয়া যায় ভিতরে, বাজার ঘাট সব কিছু আছে, রাস্তাঘাট, রিক্সা চলাচল করে ভিতর দিয়ে। আমার খুব পরিচিত। কেন পরিচিত? এর পাশেই আমি থাকতাম 70-80 দশকে। পাশে বলতে আমাদের যে গায়িকা আখি আলমগীর আছে না, তার নানার বাড়ি জবেদা মঞ্জিল নাম, ঠিক এই যে করাইলের পাশেই ওয়ারলেস গেটে ওর পাশেই আমি ভাড়া থাকতাম আমার মা বাবাকে নিয়ে। যাই হোক, আমার খুব পরিচিত। এই জায়গাটা ছিল একটা ঝিল, কোনো বসবাস ছিল না, এখানে ঢুকা যেত না, বাইরের লোক ঢুকতে পারতো না, তার কাটা দিয়ে বেড়া দেওয়া ছিল। যাই হোক, আমরা ঢুকতে পারতাম, মহল্লার ছেলে পেলে। আমি এখানেই সাঁতার কাটা শিখছি। এখন ওইখানে বসবাস জানিনি তো, যেখানে আজকে গেছে তারেক রহমান সাহেব, ওনার এলাকা এটা, এই যে 17 আসন যেখান থেকে উনি নির্বাচন করতেছেন, ওই আসনটাই কিন্তু ওই করাইল, ওই জায়গাটা। তো ওইখানে একটা ব্যাপার আমার কাছে অবাক লাগছে, যেটা নিয়ে আমি খুব সিরিয়াসলি ভাবিনি এই কয়দিন। আমি মনে করছি ঠিক আছে, মাঠ পর্যায়ে বোধ ওই ফ্যামিলি কার্ড দিতেছে এমনিতেই, এটা সিরিয়াস কোনো ব্যাপার না। কিন্তু আজকে দেখলাম তারেক রহমান সাহেব নিজেই ওনার হাতে ওই কার্ডটা নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, উনি এই করাইলবাসীকে সবাইকে বলছে যে ফ্যামিলি মেইন মেম্বার তাদেরকে দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড। আরো কিছু কথা বলছে। ওইখান থেকে ওই স্টেজে দাঁড়াইলে কিন্তু বনানীটা দেখা যায়। ওদিকে আঙুল তুলা বলছে যে এই যে বিল্ডিং গুলা দেখতেছেন, উঁচু উঁচু দালানগুলা দেখতেছেন, এই দালানগুলার ভিতরে যারা বসবাস করে তাদের ছেলে মেয়েরা যেভাবে লেখাপড়ার সুযোগ পায়, ঠিক তেমনি আপনাদের ছেলে মেয়েরাও লেখাপড়ার সুযোগ পাবেন। মানে উনি ক্ষমতা আসলে সে সুযোগটা কইরা দিবে। ওই আঙুল দিয়ে দেখাইছে কিন্তু বনানী গুলশানের দিকে, যে ওইখানে যারা বসবাস করে ওইখানকার ছেলে মেয়েরা যেরকম সুযোগ সুবিধা পায়, ঠিক তেমনি আপনিও সুযোগ সুবিধা পাবেন। উনি বলছে যে আমি আগে ক্যান্টনমেন্টে থাকতাম, ওইখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এখন আমি আপনাদেরই পাশে এই গুলশানে, মানে ওনার আসনে, এই 17 আসনের কথা বলতেছি। আরেকটা কথা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে আপনাদের যে এখন ভাঙা ঘর বাড়ি এগুলা থাকবে না, এই ছোট ছোট ঘর থাকবে না, আপনাদেরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। এখানে বড় বড় উঁচু দালান করা হবে, আর ওই দালান মধ্যে আপনাদেরকে এক একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, মানে ছোট ছোট ফ্ল্যাট বানায় সবাইকে ওই ফ্ল্যাটে জায়গা দিবে উনি। এভাবে বলছে। কিভাবে দিবে না দিবে, ওনাদের কাছে কি বিক্রি করবে নাকি এমনি দান করবে, বিস্তারিত কোনো কিছু আলাপ করে নাই। ওগুলো তো ক্ষমতায় যাওয়ার পর করবে, তাই না? কিন্তু আমি সিরিয়াসলি এই জন্য নিছি, তার মানে ঢাকা শহরে আর কোনো বস্তি থাকতেছে না। কারণ ওই যে পাশে যে 7 বস্তি বলে না, ওইটাও কিন্তু ওই 17 আসনের মধ্যে। নিশ্চয় ওইখানেও যাবেন উনি। এভাবেই ওনার প্রচার আরম্ভ করছে নির্বাচনের। খুবই ভালো লাগছে। এখন প্রশ্ন হইল, এই যে ফ্যামিলি কার্ড, এই যে বিল্ডিং কইরা দেওয়া, ফ্ল্যাট দেওয়া, এগুলা কি শুধু স্বপ্ন? না, স্বপ্ন কেন স্বপ্ন হবে? ওনারা ক্ষমতায় গেলেই তো করতে পারবে। এখন ক্ষমতায় যদি না নেন, উনি কেমনে করবে, তাই না? তার মানে এগুলো পাইতে হইলে আপনাকে ক্ষমতায় নিতে হবে, ওনাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে। এটা প্রচারের কৌশল ধরে নিতে পারেন। না, কৌশল ধরে ওনাকে আমি ছোট করব না, আছে ওনাদের কাছে টাকা পয়সা আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন আপনি ক্ষমতায় চলে যাবেন তখন তার টাকা পয়সার অভাব থাকে না, তাই না? ধরেন গত সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাঠাইছে, ওই পরিমাণ টাকা যদি বিদেশে না পাঠায়া এই দেশে এই করাইলে খরচ করতো, এই করাইলে বা এই করাইলের মতো যত গরিব মানুষ আছে যেখানে থাকে, এদেরকে যদি ফ্ল্যাট বানায় দিত, পারতো তো ভাই, পারতো। নিশ্চয়ই উনি ওই পরিকল্পনাটা করছে যে বিদেশে যেন টাকা যাইতে না পারে, ওইটা আটকায় এই টাকা এখানে খরচ করুন। এভাবে উনি টাকা জোগাড় করবে, সোজা উত্তর, তাই না? যাই হোক, নির্বাচনের আগে এগুলো বলা হবে, কিছু মানুষ তো বিশ্বাসই করবে। যেমন যারা বিএনপি করে ধরেন, তারা তো অবশ্যই বিশ্বাস করবে। আমি যদি বিএনপি করি আমি বিশ্বাস করুন না? আপনি যদি বিএনপি করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, কারণ আপনার লিডার বলছে। কিন্তু প্রশ্ন তুলবে কারা?
যারা বিএনপি করে না, যারা অন্য দলে আছে, ধরেন এই যে 10 দল, ওনাদের মধ্যে প্রশ্ন থাকবে, আবার চরমোনাই পীর সাহেবের ওখানেও প্রশ্ন থাকবে। আচ্ছা, চরমোনাই পীর সাহেব কিন্তু চুপচাপ হয়ে গেল না, একদম চুপ হয়ে গেল। আরে ওই যে ভেড়ার পাল থেকে যদি বাইরে চলে যায়, তখনই তো হায়নারা আক্রমণ করে, কিন্তু পারবে না। পাহারা দিচ্ছে কে? জামাত ইসলাম। ওনার আসনে তো প্রার্থী দেয়ই নাই, বরঞ্চ ওনার জন্য পরিশ্রম করবে, মাঠ পর্যায়ে পরিশ্রম কইরা ওনাকে ওই সংসদে নিয়ে যাবে। সংসদে ভাই আসলে ভালো মানুষের যাওয়ার খুব দরকার, খুবই দরকার ভালো মানুষের যাওয়া। কিন্তু ওই মানুষগুলা কিভাবে যাইতে চায়, কেন ওনাদের লজ্জা লাগে না? কাদের কথা বলতেছি জানেন? ওহো, একটা লিস্ট করছি, আমি লিস্টটা দেখাই আপনাদের। চিটাগাংয়ের একজন, গতকালকে একই কথা বলছি, একই পেঁচাল, 1700 কোটি। সিলেটের একজন, ওনার কাছে পায় 840 কোটি। কে পায়? ব্যাংক পায়, ব্যাংক। ব্যাংক কাকে দিয়ে চলে? আপনার আমার টাকা দিয়ে চলে। বগুড়া দেখেন, বগুড়ার এক প্রার্থীর কাছে পায় 765 কোটি। ভাবা যায়? এদিকে দেখেন ফেনী, ফেনী দুই জায়গায়, এক জায়গায় 294 কোটি, আরেকটা হইলো বোধহয় আসন 2, ওইখানে 109 কোটি। বাহ 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 বাহ। যশোরে পায়, যশোরের 4 আসনে 138 কোটি। ভাই 100-এর নিচেই তো নামে না। হ্যাঁ, নামছে নামছে, আমি লেখা রাখছি। কুমিল্লা দেবিদ্বার, আসন নাম্বার 4, 88 কোটি, 100-এর নিচে। দেখেন এই মানুষগুলা আবার সংসদে যাইতে চায়। কেন যাইতে চায়? কেন ওনারা এতদিন টাকা শোধ করে নাই? তার মানে কি জানেন? আবার ক্ষমতায় যায় এই টাকা শোধ করবে। ওই যে লাউ সেই কদু। হায় হায়, এখনো যদি এই একই অবস্থায় থাকে, তাইলে এই যে সংস্কার সংস্কার কত কথা শুনলাম, কোনো কিছুর পরিবর্তন তো হয় নাই। আমাদের তো নিজেদেরই লজ্জা নাই, শরম নাই, বেহায়া। হ্যাঁ ভাই, বেহায়া। এগুলা তো এই 5-6 জনের কথা বললাম, এগুলা তো সামনে আসছে। তারপরেও দেখেন, সামনে আসার পরও আবার নির্বাচন করার সুযোগ সুবিধা পাইতেছে। আপনারা নিজেরাও জানেন অনেক কথা, তারপরেও বলি। দেখেন, এমনও শোনা গেছে বিচারক বলছে 15 মিনিটের জন্য আমি আসতেছি, চা পান খাইতে গেছে। ওইখানে একটা দলের বড় বড় কর্মীরা, নেতারা বৈশা ছিল, ওনাদের সঙ্গে 2-3 ঘন্টা কাটায়া আইসা রায় দিছে যে হ্যাঁ, এই প্রার্থী নির্বাচন করতে পারবে। এগুলা তো শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না? নিজে প্রমাণ দিয়া বলতেছে তো ভাই। এনসিপি থেকে এই অভিযোগ করছে। ও, এনসিপির কথা যখন মনে পড়লো, তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। উনি একটা কথা বলছে যে বর্তমান যে সরকার বা এই যে নির্বাচন কমিশন, ওনারা নিরপেক্ষ না। ওনাদের দিকে আঙুল তুলে বলছে, ওনারা যদি এরকম ভাবেই চালায়া যেতে থাকে, মানে একদিকে যদি হেইলা যায়, তাহলে এনসিপি নির্বাচনে নাও যাইতে পারে, এরকম কথাও বলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওনার উপরে ঝাঁপায় পড়ছে অনেকে। কেন ঝাঁপায় পড়ছে? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, উনি যখন উপদেষ্টা ছিলেন তখন শত শত কোটি টাকা উনি আত্মসাৎ করছেন, এরকম অভিযোগ এই ফেসবুকে পাওয়া যাচ্ছে। বট বাহিনী নামে একটা বাহিনী আছে, তারা করতেছে। এই বট বাহিনী ভাই দুই পক্ষেই আছে, সব দিকেই আছে, এটা চলতে থাকবে। এটা হলো ভাই মিডিয়া যুদ্ধ, এই সোশ্যাল মিডিয়া এগুলো চলবেই। যাই হোক, অভিযোগ যেহেতু আসছে, সেহেতু আমি দুদকের দৃষ্টি আকর্ষণ করব। হ্যাঁ, দুদক ওনাকে একটু চেক করেন না ভাই। এত মানুষ বলতেছে, এই কথাটা অনেকদিন যাবত শুনতেছি ওনার নামে, আর ওই যে মাহফুজ আলম, ওই একজন আর এই একজন, মানে 2 জন, এই 2 জনের নামে শুনতেছি যে ওনারা টাকা পয়সা আত্মসাৎ করছে। দুদক ওনাদের চেক টেক করে আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেন, নাহলে একটা রেড সিগন্যাল দেন। রেড সিগন্যাল দিলে ধৈরা ফেলামু, গ্রিন সিগন্যাল দিলে আর কোনো কথা বলতে পারবেন না কেউ। হ্যাঁ ভাই, আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনি নিজেই দুদককে জানান যে ভাই আমারে চেক করেন, আমার পিছনে সবকিছু ঘাইটা দেখেন, আমার ব্যাংক ব্যালেন্স দেখেন, এগুলো প্রমাণ দেন। না দিলে এই ধরনের কথা তো আসতেই থাকবে। থামাইবেন কেমনে? থামাইতে পারবেন না। যাই হোক, নাহিদ ইসলাম যেমন দেখেন নিজের কথা সবকিছু ক্লিয়ার করে দিছে। এই নির্বাচনে দাঁড়াবার সময় ওনার কাছে কি আছে না আছে, ওনার কি উপার্জন, সবকিছু আয়নার মতো পরিষ্কার। এবং এমনও কথা শোনা যাচ্ছে, হ্যাঁ,
জামাতে ইসলাম ওনার জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে ওনাকে সংসদে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার মনে হয় জামাতে ইসলামের এই আশা পূর্ণ হবে। আবার দেখেন জামাতে ইসলাম ওনার জানি দুশ্মন জানি দুশ্মন আমাদের পীর সাহেবকে, চরমনাই পীর সাহেবকে এই সংসদে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছে। বলছে যে ওনার এখানে তো আমরা কোনো প্রার্থী দেবই না, আমাদের যে প্রার্থী ছিল ওনাকে আমরা অলরেডি নিয়ে চলে আসছি, এখন আমরা ওনার জন্য মাঠ পর্যায়ে পরিশ্রম করব, ওনাকে আমরা সংসদে নিয়ে যাব, এরকম ওয়াদা করছে। দেখছেন, জানি দুশ্মনের জন্য। কয়েকদিন তো সবাই ভাই খালি হাততালি বাজাইলাম আর বগল বাজাইলাম, কি ভাঙিয়া গেছে, এখন আর ওই আলোচনা নাই। আলোচনা চলে আসছে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনে। এই নির্বাচনটাও হইতে দিল না। ডাকসু নির্বাচন যখন এরকম বন্ধ করতে চাইছিল, আপনাদের মনে আছে একদম শেষের দিকে 1 ঘন্টা বাকি ছিল, তখন শিশির মনির করিডোর দিয়া দৌড়ায় যায় কিভাবে জানি আপিল টাপিল কইরা গ্রিন সিগন্যালটা নিয়ে আসছে যে নির্বাচন হবে। ডাকসু নির্বাচনটা কিন্তু আটকাই দিছিল। আমার মনে হয় শিশির মনির সাহেব নাই, উনি যদি ঢাকায় থাকতো নিশ্চয়ই আবার ওই করিডোর দিয়া দৌড়ে যায় আবার গ্রিন সিগন্যালটা নিয়ে আসতে পারতো। উনি নাই বইলা পারলো না। এই নির্বাচনটা এখন স্টে অর্ডার দিয়া থামাই দেওয়া হয়েছে, কবে হবে জানি না, কিন্তু কাজটা কেমন হইলো, তাই না? যারা বলি আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র মানে তো ভোট দেওয়া, তার মানে আপনি ভোট দিতে দিলেন না, এটা কেমন গণতন্ত্র চাইলেন? মানুষের মনে এইসব প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিতেছে যে ভাই কি ব্যাপার, ওনারা কেন ওই আগের ওদের মতোই কেন ব্যবহার করে? যেমন মির্জা ফখরুল সাহেব আজকে দেখলাম বলতেছে সেই আগের একই কথা, শুনতে ভাল লাগে না, ওই 71-এর বিচার হইতে হবে, ওই একই কথা, তাদের চরিত্র নিয়ে টানাটানি, আবার ওই রাজাকার। এর মধ্যে দেখেন রাস্তা থেকে ছাত্র দল থেকে এই যে নির্বাচন কমিশনার এখানে যে ওনারা বসলো সবাই মিলা, 2 দিন না 3 দিন তো ছিল, এখান থেকে যখন বলতেছিল এই রাজাকাররা আর এই দেশে থাকতে পারবে না, এটা শোনার পর জানেন একটুও রাগ হয়নি আমার, কিন্তু খুব কষ্ট পাইছি। সেই একই কথা, এই রাজাকাররা কেমনি এই দেশে থাকে দেইখা নুমু, পাকিস্তান পাঠায় দিবে। হ্যাঁ, এই রাজাকারের ছেলে পেলেরা, রাজাকারের বাচ্চারা বইলা একজন তো চইলা গেছে, যায় আবার আজকে দেখলাম এখানে দিল্লিতে প্রেস কনফারেন্স করতেছে, মানে প্রেসের সঙ্গে বসছে। আপা বসে নাই, আপার লোকজনরা বিদেশ থেকে চলে আসছে, প্রেস কনফারেন্স করতেছে, প্রেসের সঙ্গে কথাবার্তা বলতেছে। ওনারা মানে শেখ হাসিনা মানে আমাদের আপা ক্ষমা চাইবে না, প্রশ্নই উঠে না ক্ষমা চাওয়ার, বরঞ্চ ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হবে ওনাদের কাছে, আপার কাছে, এরকম কথাবার্তা বলছে। আমি জানি না ভারতবাসী কিভাবে দেখতেছে, কোন চোখে দেখতেছে। ওনাদের মাটি ব্যবহার কইরা ওনাদের এখানে অফিস টফিস, প্রেস কনফারেন্স, আরো কত কিছু চলতেছে। আমার তো মনে হয় ওইখানে আওয়ামী লীগ কয়েকদিন পর মিছিল বাইর করতে পারে। হ্যাঁ, দেখা গেল কলকাতায় মিছিল বাইর করছে, কারণ ওই যে একই তো আমরা, ওরাও বাংলা কথা বলে আমরাও বাংলা কথা বলি, ওরাও জয় বাংলা বলে আমরাও জয় বাংলা বলি, এক হয়ে যেতে অসুবিধা কি, তাই না? অনেক আশা করছিলাম ভাই পরিবর্তন আসবে, অন্তত এই রাজাকার শব্দটা আর ওই 71-এর কার্ডটা যদি আর না খেলতো খুব খুশি হইতাম। হ্যাঁ ভাই, মনে হইতো তো যে না একটা পরিবর্তন আসছে, ওই রক্তের একটু হইলো মূল্যায়ন হইতো, রক্তের প্রতি সম্মান রেখে যদি ওনারা এই কথাগুলা বন্ধ করতো মন থেকে খুশি হইতাম। এই কথাগুলা নিতে পারি না ভাই। হ্যাঁ, আমাদের দেশের মানুষ নিতে পারে নাই তো, যখনই বলছে এই রাজাকারের বাচ্চা কাচ্চারা, তখনই তো ভাই ঝাঁপায়া পড়ছে। 5ই আগস্টটা হয়েছে কেন? ওই রাজাকার কথাটা বইলাই তো, আবার বলতেছে ওই রাজাকার কথাটা আবার সামনে নিয়ে আসতেছে। আমি তো ভাবতাম মাঠ পর্যায়ে লোকেরা বলে আচ্ছা ঠিক আছে, ওদের ক্ষোভ আছে, রাগ আছে, থাকতেই পারে, এটাই তো চলবে ভাই, এই পক্ষের বকাঝকা করবে, এই পক্ষ ওই পক্ষের বকাঝকা করবে, এর দুর্বলতা নিয়ে এই টান দিবে, এর দুর্বলতা নিয়ে এই টান দিবে। কিন্তু বড় বড় নেতারা যখন এগুলা বলে তখন তো মাঠ পর্যায়ে বলাটা অস্বাভাবিক কিছু না, বরঞ্চ আরো বাইরে যাবে। এই নির্বাচন আসার আগ পর্যন্ত দেখেন এটা নিয়ে আরো অনেক ঘটনা ঘটবে। এই ঘটনাটা কেমন হইতেছে জানেন? এখন মগের মূল্যকের দিকে যাইতেছে, জোরজার মূল্যক তার এদিকে যাচ্ছে, তো যে দখল করতে পারে ভোট কেন্দ্র, এরকম ব্যাপার হয়ে যাইতেছে। কিন্তু পারবে কি? না, পারবে না ভাই, পারবে না।
অনেক সহ্য করতেছে তো প্রশাসন, দেখেন কতটুকু সহ্য করতেছে। আপনারা তো দেখছেন এই পাহাড়তলি একটা জায়গা, নামটা ভুলে গেছি, আমাদের এক র্যাব ভাইকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, উনি শাহাদাত বরণ করছেন। ওনাদের 4 জন আহত হয়েছে, একজন শাহাদাত বরণ করছে আর 3 জন এখনো হাসপাতালে আইসিইউতে আছে। ওনারা কারা? আইনের লোক। হায় হায়, র্যাবের এই কালো ড্রেস দেখলে তো এমনি মনের মধ্যে কামড় দেয় ভাই, ভয় লাগে, রাস্তাঘাটে দেখলে ভয় লাগে। তাদের উপরে হাত তোলা, এরা কারা? আমাদের মিডিয়া জানায় না, জানতেও চাই না। সন্ত্রাসীদের কোনো দলের নাম থাকা উচিত না, কোনো দলের নাম ব্যবহার করলে আমার মনে হয় ওই দল থেকে তাদেরকে ধরে দেওয়া উচিত। এরা যেখানেই থাকুক, র্যাব ওয়াদা করছে এরা যেখানেই থাকুক এদেরকে খুঁজে আইনের সামনে নিয়ে আসবে। দেখেন আমরা কিভাবে নিরাপত্তা পাবো, কত বড় ভয়ের ব্যাপার না যে আইনের লোককে ওরা গুলি করছে, হ্যাঁ অস্ত্র ছিনায় নিয়ে ওনার পায়ে গুলি করছে, তারপর ওইখানে পিটাইয়া মারছে। চিন্তা করা যায় আইনের লোককে, আর আমরা সাধারণ মানুষ তাইলে ভয় ঢুকে গেছে তো ভাই। কিন্তু প্রশ্ন হইলো আইনের লোক কি ওনাদেরকে রুখতে পারে না? পারে ভাই। ওই যে আগের ফর্মুলায় যাইতে হবে ভাই, আগের ফর্মুলায়। ওইটা না করলে পারবে না তো ভাই। কারণ কি জানেন, আপনি ধৈরা আদালতে দিবেন, ওর জন্য ওই ক্রিমিনালের জন্য 10টা উকিল দাঁড়ায় যাবে, 10টা উকিল দাঁড়ায় যাবে। 2 মাস 2.5 মাস পর আবার ছুটে নিয়ে আসবে, আবার ওই ক্রাইম করবে। ওনারা ধৈরা দিবে, আপনারা ছাইরা দিবেন, এইভাবে চলতে পারে। যার জন্য ওইটা চলতো, ওইটা মুখে আনতে চাই না। ওইটা না হইলে থামানো যাবে না, কিন্তু ওইটা কি ওনারা করতে পারে না? ওনাদের উপরে এত বড় জুলুম হইলো, ওনাদের একজনকে শাহাদাত বরণ করতে হইলো, শহীদ হইতে হইলো, তারপরেও কেন একটাও গুলি চালায় নাই? কারণ কি জানেন, একটা মানুষকে গুলি চালাইতে গেলে দেখা গেল একজন একদম নিষ্পাপ মানুষ, মাসুম মানুষ, যে কোনো অপরাধের সাথে জড়িত না, ওই গুলিটা যদি ওর গায়ে লাগে তখন কি জবাব দিবে? যার জন্য গুলি চালাইতে পারে না। কিন্তু গুলি চালাইতে গেলেও তো আবার আমরা বলি মানবাধিকার ধ্বংস হয়ে গেল, মানবাধিকার নাই এই দেশে। হ্যাঁ, এইরকম প্রশ্ন চলে আসবে না? এই সুশীলরা ঝাঁপায় পড়বে না টক শোতে, ওই একই কথা বলবে এই দেশে কোনো মানবাধিকার নাই, আবার ওইটা চলতেছে। ভাই ওইটা না চললে থামানো যাবে না, আবার থামানো যাবে যদি জনগণ জায়গা উঠে। ভাই একটা এলাকার মধ্যে ধরেন 100 ক্রিমিনাল আছে, কিন্তু ওইখানে তো ভাই থাকে ধরেন 20,000 লোক থাকে। এই 20,000 লোক যদি রাস্তায় নামে, ওই 100 লোক টিকবে না। কিন্তু ওইটাও তো আবার মব জাস্টিস হয়ে গেল, আবার সেই একই কথা বলবে আমাদের এই বুদ্ধিজীবীরা টক শোতে, এই দেশ ধ্বংস হয়ে গেল, মব জাস্টিস। কোন দিকে যাইবেন? একটা দিকে তো যাইতে হবে ভাই। হ্যাঁ ভাই, ওই 1/11 এর সময় অপারেশন ক্লিন হার্ট দেখছেন না? টাকা পয়সা ফালাই দিত, কাপড়ে পেস্টক করে দিত, হার্ট অ্যাটাক হইয়া বইরা যেত, তো হার্ট অ্যাটাক হইয়া ওদের দেখলে। সেই বাহিনী তো একই বাহিনী, কিন্তু ওনারা ওই রূপটা দেখাইতে পারতেছে না, কারণ ওই যে মানব অধিকার লঙ্ঘন হবে এই জন্য দেখাইতে পারতেছে না। আর ক্রিমিনালরা ওই মানব অধিকার লঙ্ঘন হবার সুযোগ নিয়ে এই অস্থিরতা বাড়ায় রাখছে চারিদিকে। ভাই বুঝিনি তো, র্যাবের একজনের গায়ে যদি হাত তুলতে পারে, র্যাবের একজনকে যদি এইভাবে মারতে পারে, আপনি আমি কি? মনের মধ্যে এই প্রশ্ন আসে না ভাই? আসে তো, ভয় লাগে ভাই, আসলেই ভয় লাগে। যা হোক, সমস্ত ভয় কাটায় একটা নির্বাচন হয়ে যাক। হ্যাঁ ভাই, একটা নির্বাচন হয়ে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। এবং সবচেয়ে বেশি খুশি হবো কোনটা জানেন? ডক্টর ইউনূস স্যার যদি বিদায় নিয়ে ওনার আসল কাজে চলে যায়। হ্যাঁ ভাই, ওনার একটা আলাদা জীবন আছে, ওই জীবনেও যদি উনি ফেরত যায় তাহলে সবচেয়ে খুশি হবো। ওনার মতো ভদ্রলোকের জন্য এই দেশ না। হ্যাঁ ভাই, ওনার মতো ভদ্রলোকের জন্য এই দেশ না। রাফ অ্যান্ড টাফ হইতে হবে, আইনকে কাজে লাগাইতে হবে। বর্তমানে যে আইন আছে আইন দিয়ে ভাই একটা দেশকে না সুন্দরভাবে গইরা তোলা যায়, কোনো ব্যাপারই না। কিন্তু আমরা তো আইন মানি না। আইন মানলে কি আর ওইভাবে আইনের লোকের গায়ে হাত তুলতে পারি বলেন আপনারা? নিশ্চয়ই না। আসলে হয়েছে কি জানেন, চারিদিকে নেশা পানি, এমন নেশা আছে, এমন নেশাখোররা আছে, এরা ওই নেশা করার পর কে আইনের লোক কে সাধারণ লোক মাথায় নিতে পারে না, হিংস্র হয়ে যায় ভাই। মাদকে ছায়া গেছে ভাই, মাদক ছায়া গেছে। আমরা এক বদির কথা জানতাম, ওই যে পাহাড়ি এলাকায় বদি, এরকম অনেক বদি বাংলাদেশের চারিদিকে ছড়ায় ছিটে আছে। এই সব বদিদেরকে ধ্বংস করে দিতে হবে, অল বদ কার্য ধ্বংস করে দিতে হবে নির্বাচনের আগে, নাহলে সুষ্ঠু নির্বাচন হবে না, যতই চিল্লাই না কেন। ডক্টর ইউনূস স্যার আপনি বলছিলেন নির্বাচনের সময় আমরা যেন বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাই, কারণ কিভাবে একটা নতুন বাংলাদেশ জন্ম নিচ্ছে, ওরা যেন সাক্ষী হইতে পারে, নিজের চোখে দেখতে পারে। কিন্তু এখন যে পরিবেশ, যে অবস্থা, আইনের লোকই নিরাপত্তাহীনতা ভুগতেছে।
আমরা কোথায় যাবো? আমি আমার বাচ্চা নিয়ে ওই ভোট কেন্দ্রে যাবো না? আপনাদেরকে প্রমাণ দিতে হবে আগে, এবং চোখে দেখতে চাই পুরো দেশ আয়নার মতো পরিষ্কার, সবাই আইন মাইনা চলতেছে, কোন রকম অঘটন কোথাও ঘটতেছে না। যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের